আমার দুষ্টু মিষ্টি গল্প প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের মনকে আরও বেশি ভালো করার জন্য আমি সুমি দিদি চলে এসেছি নতুন একটি মজাদার গল্প নিয়ে। আজকের গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমাদের পাইপ দিয়ে ঝরনার মতো জল বের হতে থাকবে। তাই দেরি না করে কানে হেডফোন পরে বসে পড়ো আজকের গল্পটি শোনার জন্য। তাহলে চলো আজকের গল্পটি শুরু করি। আরে আস্তে, আপনি একজন সেনাবাহিনী, আপনার অনেক শক্তি, আপনি সকালে ব্যায়াম করেন, আপনার সাথে আমি কি পারব? এটা তো আমার প্রথম, তাই বলছিলাম অন্যদিন হবে। আমার সেনাবাহিনী স্বামী তো আমার কোনো কথাই মানতে রাজি ছিল না। সে তখন আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। বন্ধুরা, মূল ঘটনাটি শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। এবার আসল ঘটনাটি শুরু করি। আমার নাম ফারজানা। বিয়ের দিন বাসর রাতে জানতে পারি যে আমি নাকি মা হতে চলেছি। কিন্তু এটা কি করে সম্ভব? কারণ বিয়ের আগে তো আমি কখনো কোনো অচেনা ছেলের সঙ্গে কথা বলা তো অনেক দূরের কথা। আমি তো কোনো আলগা ছেলের সঙ্গে কথাও বলতে ভয় পেতাম। আমার বিয়ে একজন সেনা বাহিনীর সঙ্গে হয়েছিল। বাসর রাতে আমি যখন মুখে ঘোমটা টেনে ও মনে অনেক আশা নিয়ে আমার সাহসী সেনা বাহিনী স্বামীর অপেক্ষায় বসেছিলাম, তার কিছুক্ষণ পরেই আমার স্বামী বাসর রাতে ভিতরে এসে দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়ে আমার কাছে এসে বলল, ফারজানা, আজ আমাদের প্রথম রাত, তাই আমি এই রাতটাকে চিরস্মরণীয় করতে চাই। আর সেই জন্যই আমি প্রথমেই তোমাকে একটা উপহার দিয়ে খুশি করতে চাই। এই বলে আমার স্বামী যখন আমার হাতে একটা সুন্দর দেখে সোনার আংটি উপহার হিসেবে দিয়েছিল, তখন আমি ভীষণ খুশি হয়েছিলাম। তারপর স্বামী আমার মুখের ঘোমটা তুলে আমার দিকে তাকিয়ে বলল, মাশাল্লাহ ফারজানা, তোমাকে আজ ভীষণ সুন্দর দেখাচ্ছে। স্বামী আমার সৌন্দর্যের কিন্তু অনেক প্রশংসা করেছিল। স্বামীর কথা শুনে আমি তো খুশিতে লজ্জায় লাল হয়ে গেছিলাম। স্বামী যখন আমার পাশে এসে বলল, ঠিক তখনই আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটে যে আমার পুরো জীবনটাই পাল্টে যায়। আসলে প্রথম রাতে স্বামী যখন আমার সাথে, তখন আমি অজ্ঞান হয়ে গেছিলাম। প্রথমে আমার মুখে পানির ছিটা দিয়ে আমাকে জাগানোর অনেক চেষ্টা করেছিল। তারপরেও আমার যখন জ্ঞান ফিরে আসেনি, তখন বাধ্য হয়ে বাড়িতে একজন ডাক্তারকে ডেকেছিল এবং ডাক্তারই যখন আমার চেকআপ করেছিল, তারপরে যা বলেছিল সেটা শুনে তো আমি এবং আমার শ্বশুরবাড়ির লোকেরা সবাই খুব আশ্চর্য হয়েছিল। কারণ ডাক্তার বলেছিল আমি নাকি মা হতে চলেছি। কিন্তু এটা কি করে সম্ভব? ডাক্তারের কথা শুনে আমি তো হতভম্ব হয়ে গিয়েছিলাম। তারপর ডাক্তারের কথা শুনে তো আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার চরিত্রের উপরে লাঞ্ছনা লাগাতে শুরু করেছিল। আসলে আমরা 3 বোন ছিলাম এবং আমি বাসার বড় মেয়ে ছিলাম। আমি তো খুব লাজুক স্বভাবের মেয়ে ছিলাম। কলেজের পড়াশোনা পুরো করার পরে আমার আব্বু সাগর নামের একটি ছেলের সঙ্গে আমার বিয়ে পাকা করেছিল এবং আমার হবু স্বামী পেশায় একজন সেনা বাহিনী ছিল। আমার হবু স্বামী সাগরের চাকরি দেখেই তো আমার আব্বু তাকে আমার জন্য পছন্দ করেছিল। আমার বিয়ের কথাবার্তা চলাকালীন হবু স্বামী কিন্তু বলে দিয়েছিল যে বিয়েতে কোনো রকম যৌতুক নেবে না। এই বিয়েটা আমাদের দূর সম্পর্কের এক খালা ঠিকঠাক করেছিল। বিয়ে পাকা হওয়ার আগে খালা আমার অভিভাবকদের বলেছিল যে তারা নাকি অনেক ভালো মানুষ। বিশেষ করে আমার খালা হবু শাশুড়ির ব্যাপারে বলেছিল যে উনি নাকি কোনো যৌতুক নেবেন না এবং আমাকে শুধুমাত্র 2 জোড়া কাপড়েই বিদায় করে শ্বশুরবাড়িতে নিয়ে যাবেন। তারপর আমার বিয়ে পাকা হওয়ার পরে আমার শ্বশুরবাড়ির লোকেরা যখন বিয়ের দিন ঠিকঠাক করতে এসেছিল, সেদিন আমার শাশুড়ি আমার আব্বু আম্মুকে আড়ালে নিয়ে গিয়ে বলেছিল যে সে নাকি শুধুমাত্র 2 জোড়া কাপড়েই আমাকে নিয়ে যাবেন। কিন্তু ওই সময় আমার আব্বু আম্মু তো আমার শাশুড়ির কথার মানেটা বুঝতে পারেনি। আসলে উনি তো সবকিছুই ডবল করে চেয়েছিলেন। ওই জন্যই উনি শুধু বারবার 2 জোড়া কাপড়ের কথা বলেছিলেন। সেদিন আমার শাশুড়ি আব্বু ও আম্মুকে বলেছিলেন যে এই বিয়েটা তো পাকা হয়ে গেছে, তাই উনি 10 ভরি গয়না এবং বাড়ির সমস্ত ফার্নিচার নেবেন। শুধু তাই নয়, উনি নগদ 5 লাখ নগদ টাকাও চেয়েছিলেন। এমনকি উনি এই কথাগুলো সাগরকে বলতে বারণ করেছিলেন এবং আমার আব্বু আম্মুকে হুমকি দিয়েছিলেন যে সাগরকে এই কথা বললে উনি কিন্তু এই বিয়েটা ভেঙে দেবেন।
প্রথমে তো আমার অভিভাবকরা বুঝতেই পারেনি যে আমার শাশুড়ি এতটা লোভী মানুষ ছিলেন, কারণ আমার খালাতো তাদের ব্যাপারে অনেক তারিফ করেছিল। কিন্তু বিয়ে পাকা হওয়ার পরে আমার আব্বু আর পিছু সরতে পারেনি, কারণ আমাদের যখন থেকে দেখাশোনা শুরু হয়েছিল তারপর থেকেই কিন্তু সাগর প্রায় প্রত্যেক দিন আমাদের সবার সঙ্গে দেখা করতে আসত। এবং সে কিন্তু সত্যিই একজন খুব ভালো মানুষ ছিল। সে তো এই ব্যাপারে জানতি না যে তার আম্মা ভেতরে ভেতরে আমার আব্বার কাছে এতগুলো যৌতুক চেয়েছিল। এদিকে সাগর যেদিন প্রথম আমাকে দেখতে এসেছিল সেদিন সে আমাকে পছন্দ করে ফেলেছিল। আসলে আমি 18 বছরের খুব সুন্দরী তরুণী ছিলাম। তারপর সে কিন্তু প্রত্যেক দিন আমাকে দেখার বাহানায় আমাদের বাড়িতে আসত, এবং তার সঙ্গে আমাদের এত ভালো সম্পর্ক তৈরি হয়েছিল যে আমার আব্বু তো নিজের মনের মধ্যে গেঁথে নিয়েছিল যে যতই যা হয়ে যাক না কেন আমার বিয়ে কিন্তু সাগরের সঙ্গে দিবে। এদিকে আমার হবু শাশুড়ি তো ভেতরে ভেতরে আমার আব্বুর কাছে এতগুলো যৌতুক চেয়েছিল, সেটা তো আমরা জানতামই না। তারপর ধীরে ধীরে যখন আমার বিয়ের দিন কাছে আসে, তখন গায়ে হলুদের দিন সাগরের বাড়ি থেকে সবাই আমাদের বাড়িতে এসেছিল। তার মা, চাচিরা, খালারা এবং সাগর নিজেও এসেছিল। সে তো সবসময় আমার সঙ্গে দেখা করার ও কথা বলার বাহানা খুঁজত গায়ে হলুদের দিন। তাদের তরফ থেকে আমার জন্য তারা জামাকাপড় ও কিছু গয়না এবং গায়ে মাখানোর হলুদ নিয়ে আমাদের বাড়িতে এসেছিল। আমার বিয়ের দিন দেখতে দেখতে চলে এসেছিল। একদিকে আমি তো খুবই খুশি ছিলাম এটা ভেবে যে আমি একটা এত ভালো ছেলেকে নিজের জীবনে পেয়েছি। না হলে এখনকার যুগে তো প্রত্যেকটা চাকরি আর ছেলে যৌতুক নেওয়ার জন্য নিজেদের মুখ খুলে বসে থাকে। কিন্তু সাগর একজন সেনাবাহিনী হওয়া সত্ত্বেও সে আমার আব্বুর কাছে কোনো রকম যৌতুক নিতে চায়নি। সে নিজেই আমার আব্বুকে বলেছিল, আপনার মেয়েকে আমার বউ হিসাবে নিজের বাড়িতে নিয়ে যাব। এটাই স্বামী কথা ছিল। আপনি যে নিজের মেয়েকে আমার হাতে সঁপে দেবেন, এটা অনেক। কিন্তু তার মাঝেই ভেতরে ভেতরে আমার শাশুড়ি যে আমার আব্বুকে মানসিকভাবে চাপ দিয়েছিল যৌতুকের জন্য, সেটা তো আমরা কেউ জানতাম না। এদিকে বিয়ের আগেই সাগরের ভালোবাসা পেয়ে আমি তো তাকে মন থেকে নিজের স্বামী রূপে গ্রহণ করে ফেলেছিলাম, এবং আমি খুব খুশি ছিলাম শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। কিন্তু অন্যদিকে আমার আম্মু, আব্বু ও বোনেদেরকে ছেড়ে যাওয়ার একটা কষ্ট আমার মনের মধ্যেও ছিল, কারণ আমরা 3 বোন সব সময় একসঙ্গে থাকতাম, এবং আমি আমার ছোট 2 বোন এদের খুবই ভালোবাসতাম। সেদিন সাগর যখন আমাদের গায়ে হলুদের দিন আমাদের বাড়িতে আসে, সেদিন সে সবার চোখে ধুলো দিয়ে আমাকে একটা ঘরের মধ্যে নিয়ে গিয়ে একাই আমার সঙ্গে কথা বলেছিল, এবং সে নিজের এমনকি বলেছিল আর মাত্র একদিন তারপরে আমাদের অপেক্ষায় অবসান ঘটবে, এবং আমি তোমাকে নিজের করে নিব। 1 মাস ধরে অপেক্ষা করেছি এই দিনটার জন্য। সেদিন আমিও কিন্তু থাকতে না পেরে সাগরের সাথে আমাদের বাড়িতেও সেদিন অনেক আত্মীয়রা ছিল। আমার চাচি ও খালারা, মামি ও মামারা, ঘর ভর্তি লোকজন ছিল, এবং তারা কেউ বুঝতেই পারেনি যে বিয়ের আগের দিন রাতে যখন বাড়িতে প্রোগ্রাম হচ্ছিল, তখন আমি চেয়ারে বসে সবার আনন্দ ফুর্তি দেখছিলাম, এবং আমার ছোট বোন আমার হাতে মেহেন্দি লাগিয়ে দিচ্ছিল। ঠিক ওই সময় আমার মেজ বোন মানে আয়েশা আমার জন্য 1 গ্লাস শরবত নিয়ে আসে। সে যখন খুব ভালোবাসে আমাকে সর্বদা খাইয়ে দিয়েছিল, তখন আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও আমি ওই গ্লাসের শরবতটা খেয়ে নিয়েছিলাম। কিন্তু শরবত খাওয়ার আধ ঘন্টা পরেই জানি না আমার হঠাৎ করে কি হয়েছিল। আমি তো শরবত খাওয়ার পরে বেহুশ হয়ে গেছিলাম। ওই সময় কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজনেরা সবাই আমাদের বাড়িতেই ছিল, এমনকি আমার হবু স্বামী আমাদের বাড়িতেই ছিল। তারপর আমাকে বেহুশ হতে দেখে তো আমার বাড়ির লোকজন ডাক্তারকে বাড়িতে ডেকে নিয়ে এসেছিল। ওই সময় ডাক্তার যখন আমার চেকআপ করছিল, তখন আমার হবু শাশুড়ি তো আব্বু আম্মুকে যা ইচ্ছে তাই বলে অপমান করেছিল। এমনকি উনি তো কিছু না জেনে বুঝে আমার আব্বুকে বলেছিলেন যে আপনার মেয়ে এইভাবে হঠাৎ করে মাথা ঘুরে কেন পড়ে গেছে? আপনার মেয়ে আবার মা হতে চলেছে না তো? আমার তো মনে হচ্ছে আপনার মেয়ে চরিত্রহীন। আমার তো মনে হচ্ছে আমি যেটা সন্দেহ করছি সেটাই সঠিক হবে। আপনার মেয়ে নিশ্চয়ই কিছু না কিছু আছে করেছে, না হলে এইভাবে হঠাৎ করে সে মাথা ঘোরে কেন বেহুশ হয়ে গেছে। আমার শাশুড়ির কথা শুনে আব্বু তো উনার সামনে হাত জোড় করে অনেক অসহায় হয়ে বলেছিলেন, আমাদের উপরে বিশ্বাস করেন, আমার মেয়ে এরকম কখনো করতে পারে না, হয়তো তার শরীর অনেক বেশি খারাপ ছিল।
যার জন্য সে মাথা ঘুরে পড়ে গেছে ওই সময়। কিন্তু আমার স্বামী তার মাকে বলেছিল, আম্মা, তুমি কিছু না জেনে বুঝে কিভাবে ফারজানার উপর এত বড় মিথ্যা আরোপ করতে পারলে? শুধুমাত্র গর্ভবতী হলে কি মাথা ঘুরে পড়ে যায়? আরও তো অন্য কিছু ব্যাপার থাকতে পারে। তাই তুমি ফারজানার ব্যাপারে আর একটাও বাজে কথা বলবে না। ফারজানার উপরে আমার অনেক বিশ্বাস আছে। আমি তাকে গত 1 মাস থেকে চিনি, জানি। তাই আমার বিশ্বাস আছে যে ফারজানা এরকম কখনই করতে পারে না। ওই সময় আমাদের বাড়িতে উপস্থিত থাকা সব কুটুমজনেরা কিন্তু আমার ব্যাপারে এরকম মন্তব্য করেছিল। ঠিক ওই সময় আমাদের ঘরের জানালা দিয়ে কেউ রিপোর্ট টেস্ট ছুঁড়ে ফেলে দেয়। ওই রিপোর্ট দেখে আমার শাশুড়ি তো হাউমাউ করে কাঁদতে কাঁদতে ওই রিপোর্ট হাতে নিয়ে তার ছেলের কাছে গিয়ে বললেন, দেখতে পাচ্ছিস তো, এখন তো তোদের বিয়ে হয়নি, আর তুই এই মেয়েটার উপরে এত ভরসা করছিস। তাহলে এই রিপোর্ট টেস্ট কেন এখানে কেউ ছুঁড়ে ফেলেছে? তাহলে এই মেয়েটার মধ্যে নিশ্চয়ই কোনো খুঁত আছে। তারপর আমার শাশুড়ি ডাক্তারের কাছে গিয়ে বললেন, ম্যাডাম, আপনি সত্যি করে বলেন, এই মেয়েটা কি হয়েছে? ডাক্তারে তখন সবার সামনে বলেছিল, আমি নাকি মা হতে চলেছি। ওই কথা শুনে তো আমার শাশুড়ি হাউ মাউ করে কাঁদতে কাঁদতে তার ছেলের সামনে গিয়ে বলেছিল, দেখলি তো, এবার তো আমার কথার বিশ্বাস করলি না যে এই মেয়েটা চরিত্রহীন। ডাক্তারের চলে যাওয়ার পরে আমার যখন জ্ঞান ফিরে আসে, তখন আমার হবু স্বামী আমাকে সবকিছু বলেছিল। এদিকে আমার শাশুড়ি তো তার ছেলেকে এই বিয়েটা ভাঙতে বলেছিল। কিন্তু আমার হবু স্বামী সবকিছু জানার পরেও এই বিয়েটা ভাঙতে রাজি হয়নি। তারপর আমার শাশুড়ি এটা সুযোগ নিয়ে আমার আব্বু ও আম্মুকে বলেছিল যে উনি নাকি একটা শর্তেই বিয়ে করাতে রাজি আছেন। ওদিকে আমার আব্বু তো কেঁদে কেঁদে অস্থির হয়ে পড়েছিল। তারপর আমার শাশুড়ি বলছিল, উনি নাকি 10 লাখ টাকা ও একটা 4 চাকাও নিবেন, তবে নাকি আমাকে বাড়ির বউ করবেন। আমার আব্বু তো বাধ্য হয়ে আমার শাশুড়ির সব কথা মানতে রাজি ছিল। এদিকে আমার মা আমার আব্বুর সঙ্গে এই ব্যাপারে ঝগড়াও করেছিল যে আমার আব্বু যদি তার জমানো সব টাকা আমার বিয়েতে খরচ করে দেয়, তাহলে আর বাকি 2 মেয়ের বিয়ে কিভাবে দেবে? এদিকে আমি আমার হবু স্বামীকে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছিলাম যে আমি চরিত্রহীন নই এবং আমি মা হতে পারি না, কারণ আমি তো কারো সঙ্গে। তাহলে আমি কিভাবে মা হতে পারি? আমি তো অনেক বেশি ঘাবড়ে গিয়েছিলাম আমার বিয়ে নিয়ে, কারণ আমি যখন শুনেছিলাম যে আমি নাকি মা হতে চলেছি, আমি তো তখন ভেবে নিয়েছিলাম যে এবার তো আমার বিয়েটা ভাঙা নিশ্চিত। কারণ কোনো ছেলে বিয়ের আগে যখন মেয়েটার ব্যাপারে এটা জানতে পারবে যে আছে, তাহলে তো সেই ছেলেটা কখনোই ওই মেয়েকে বিয়ে করবে না। কিন্তু সবকিছু জানার পরেও আমার হবু স্বামী আমাকে বিয়ে করতে রাজি ছিল। এবং কেন সবকিছু জানার পরেও আমার স্বামী আমাকে বিয়ে করতে রাজি ছিল এটা জানার পরে কিন্তু আপনারাও আশ্চর্য হয়ে যাবেন। কিন্তু আমার স্বামী বলল, শুধু আমার আব্বুর সামনে একটা শর্ত রেখেছিল যে আমাদের বিয়েটা পরের দিন নয়, আগামী 5 দিন পরে হবে। কারণ এসব ঘটনা তো আমাদের বিয়ের আগের দিন হয়েছিল। আমার আব্বু তো ওই সময় ছেলেপক্ষ ওদের সব শর্ত মানতে রাজি ছিল। ওদিকে আমার আব্বু আমার শাশুড়ির কথা মতো সব যৌতুক কিন্তু প্রস্তুত রেখেছিল, ঘরের সমস্ত ফার্নিচার থেকে শুরু করে 10 লাখ টাকা পর্যন্ত। এমনকি মোবাইল ফোন আমার শাশুড়ি যৌতুক হিসেবে চেয়েছিল। এবং সেই সমস্ত যৌতুক আমার বাবা উপরের একটা ঘরে রেখেছিল এবং সেই ঘরের আলমারির ভিতরে 10 লাখটাও রেখেছিল। কিন্তু পরের দিন সকালে আমার বাবা যখন ওই ঘরটা খুলে দেখে, তখন দেখে যে আমার বিয়ের সমস্ত যৌতুক সেখান থেকে উধাও ছিল। এমনকি আমার বিয়ের 10 ভরি গয়না, 10 লাখ টাকা সবকিছু উধাও ছিল। এবং আবু তখনই বুঝতে পেরেছিল যে আমাদের বাড়িতে চুরি হয়েছে। আমার আব্বু তো হাউমাউ করে কাঁদতে কাঁদতে বাধ্য হয়ে আমার হবু স্বামীকে ফোন করে সবকিছু বলেছিল। তারপর আমার হবু স্বামী আমাদের বাড়িতে এসে আমার আব্বুকে সামলেছিল এবং আমার আব্বুকে বলেছিল, আপনি একদম চিন্তা করবেন না, আপনি সবকিছু আমার উপর ছেড়ে দেন এবং এই সব কিছুকে করেছে তাকে ধরার দায়িত্ব আমার। এমনকি আমার স্বামী সেদিন জানতে পেরেছিল যে এতগুলো যৌতুক তার মা আমার বাবার কাছ থেকে চেয়েছিল এবং এটা জানতে পেরে তার পরের দিন সকালে আমার স্বামী আমাদের বাড়িতে সবাইকে ডেকেছিল। তারপর আমার স্বামী সবার সামনে তার মায়ের উপরে রাগ করে ওনাকে অনেক কথা শুনিয়েছিলেন এবং বলেছিলেন, আম্মা, আমি একজন সেনাবাহিনী, আমি সৎভাবে নিজের কাজ করি,
আর আপনি একজন সেনাবাহিনীর মা হয়ে কিভাবে তাদের কাছে যৌতুক চাইতে পারেন? আপনার একটুও লজ্জা বোধ হল না এই অপরাধটা করতে? আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে আমি যেখানেই বিয়ে করি না কেন আমি কোনো যৌতুক নেব না। তা সত্ত্বেও আপনি শ্বশুরমশাইয়ের উপরে চাপ দিয়ে এই জঘন্যতম কাজটা করেছেন। এটার জন্য আমি আপনাকে শাস্তি দেব। তখন আমার শাশুড়ি কেঁদে কেটে তার ছেলেকে বলেছিল, আমি তোর মা, তুই আমাকে শাস্তি দেবি? আমি তো ওই সময় মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিলাম, কারণ আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে আমার বিয়ের দিনে এসব কি হচ্ছিল। এবং কেউ তো ছিল যে আমার ক্ষতি চাইছিল, কিন্তু কে বা কারা চায়নি যে আমার বিয়ে একজন সেনাবাহিনীর সঙ্গে হয়? আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার বিয়ের দিনে আমাকে এই সব কিছু দেখতে হবে। তারপর আমার হবু শাশুড়ি অনেক এগিয়ে আমার দিকে আঙুল দেখিয়ে বললেন, এই সব কিছু তো এই মেয়েটার জন্যই হচ্ছে। এই মেয়েটা যখন থেকে আমাদের জীবনে এসেছে তখন থেকে একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। ওদিকে আমার আব্বু তো মাথায় হাত দিয়ে বসে পড়েছিল, তার তো কথা বলার মতো অবস্থা ছিল না। তারপর আমার হবু স্বামী তার মাকে চিৎকার করে বলল, আম্মু, এবার অনেক হয়েছে, আপনি এবার চুপ করে থাকেন, কারণ আপনি সত্যিটা জানেন না। সত্যিটা শুধুমাত্র আমি ফারজানাই জানি। তারপর আমার স্বামী ওখানে উপস্থিত থাকা কবির নামের ওই ছেলেটির কলার ধরে বলেছিল, এবার তুমি সত্যি কথা বল, না হলে কিন্তু অনেক খারাপ হবে। আসলে কবির আমাদের গ্রামে থাকত, এবং কবিরের সঙ্গে আমার মেজ বোন আয়েশার খুব ভালো বন্ধুত্ব ছিল। আসলে তারা দুজনে একসঙ্গে কলেজে যেত। আমরা তো এটাই ভাবতাম যে তাদের দুজনের খুব ভালো বন্ধুত্ব রয়েছে, কিন্তু আমরা কেউ এটা জানতাম না যে কবির ও আয়েশা একে অপরকে খুব ভালোবাসত, এবং আয়েশা শুধুমাত্র নিজের কথা ভেবে আমাকে এতটা বদনাম করেছিল। এবং আমার মেহেন্দির দিনে যখন আয়েশা আমাকে ভালোবেসে শরবত খাইয়েছিল, তখন তো আমি জানতেই পারিনি যে ওই শরবতের মধ্যে আয়েশা কিছু একটা মিশিয়ে দিয়েছিল, যেটা খেয়েই আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। তারপর যে ডাক্তারটা আমাদের বাড়িতে এসেছিল, সেই ডাক্তারকে কবির ঘুষ দিয়ে বলেছিল যে ডাক্তার যাতে আমাদের বাড়ির লোককে মিথ্যা কথা বলে যে আমি গর্ভবতী আছি। এবং এই সব কিছু আমার সেনা স্বামী তদন্ত করার পরে জানতে পেরেছিল। বন্ধুরা, তোমরা যারা আমার ইমো নাম্বার চাও তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, কেননা পরবর্তী গল্পে আমি আমার ইমো নাম্বার তোমাদেরকে দিব এবং তোমরা সবাই আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবে।